নমস্কার। আজকের ভিডিওটা শ্যুট করার পরে দেখলাম এতটা লম্বা হয়ে যাচ্ছে যে ভিডিওটাকে দুটো পার্টে না ভাগ করলে ভিডিওটা প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে হচ্ছে। তাই আমি ডিসিশন নিলাম যে ভিডিওটাকে আমি দুটো পার্ট করে আপলোড করব এবং পার্ট করে পার্ট 1 এবং পার্ট 2 হিসাবে আপনাদের কাছে রাখবো। এবং আজকের ভিডিওটা আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট। দ্বিতীয় পার্টটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর দ্বিতীয় পার্টটা আশা করছি আজকে বিকেলের মধ্যে বা কাল সকালের মধ্যে আপলোড হয়ে যাবে, আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাবেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, যে 5 বছর আগে আপনি যে পরিমাণ রাসায়নিক সার দিয়ে ভালো একটা ফলন পেতেন, সেই সম পরিমাণ রাসায়নিক সার আজকের দিনে ব্যবহার করে ওই একই পরিমাণ ফসল বা একই পরিমাণ ফলন আজকের দিনে কি আপনি দেখতে পান বা আপনি কি তুলতে পারেন? অবশ্যই বুকে হাত দিয়ে এই সত্যি কথাটা বলবেন এবং কমেন্টে লিখে জানাবেন যে একই পরিমাণ রাসায়নিক সার ব্যবহারে আপনারা আজকের দিনেও সমান ফলন পান কিনা। উত্তরটা আমিই দিই, আপনাদের বলার আগে উত্তরটা আমিই দিই যে বর্তমানে এখন আর সেই পরিমাণ কাজ আমরা পাই না। যে পরিমাণ রাসায়নিক সার দিয়ে আমরা পূর্বে ফলন পেতাম, এখন সেই রাসায়নিক সারের যে মাত্রা বা ডোজটা সেটা প্রায় 2.5 থেকে 3 গুণ বেড়ে গেছে। ধরুন একটা ধানের জমিতে আমি যখন আগে ব্যবহার করতাম 8 থেকে 10 কেজি, কয়েক বছর আগে সেটা আবার ব্যবহার শুরু হলো কত না 12 থেকে 15 কেজি। আজকের দিনে সেটা এসে কত দাঁড়িয়েছে? 30 কেজি। তাহলে প্রায় আপনি দেখতে পাচ্ছেন 2.5 থেকে 3 গুণ হারে বেড়ে গেছে আমাদের রাসায়নিক সার ব্যবহারের মাত্রা। তো রাসায়নিক সার দীর্ঘদিন বছর বছর আমরা প্রত্যেকবার একটা জমিতে হয়তো 2 বা 3টে করে ফসলের চাষ করছি এবং প্রত্যেকবারে আমরা রাসায়নিক সার ব্যবহার করে আসছি এবং ধীরে ধীরে কি হচ্ছে, মাটিটা কিন্তু ওই রাসায়নিক সার গ্রহণের জন্য সে কিন্তু নিজেকে মানিয়ে নিয়েছে। এখন বর্তমানে আমরা যদি সেখানে জৈব সার ব্যবহার করছি, তো দেখা যাচ্ছে কি সেই জৈব সারের চেয়ে রাসায়নিক সারের কাজটা আমরা ভালো পাচ্ছি। রাসায়নিক সার দিলেই তৎক্ষণাৎ আমাদের মাটি কিন্তু সেটাকে নিয়ে গাছকে পৌঁছে দিচ্ছে বা গাছ সহজে রাসায়নিক সার নিতে সে অভ্যস্ত হয়ে গেছে, মাটিটা মানিয়ে নিয়েছে। এখন এই যে রাসায়নিক সার দীর্ঘদিন ব্যাপী আমরা ব্যবহার করার জন্য আমাদের মাটির কিন্তু উর্বরতা যে ক্ষমতাটা, তার স্বাভাবিক যে ন্যাচারাল স্ট্রাকচারটা সেটা নষ্ট হয়ে গেছে। মাটিটা আমরা কি দেখছি, মাটিটা কিন্তু মাটির যে উপরের লেয়ার বা যে ক্রাস্ট যেটাকে বলা হয় মাটির উপরের লেয়ার, সেই উপরের লেয়ার যেখানে আমাদের হাল পৌঁছয় বা আমরা যতটা চাষযোগ্য বলে মনে করি চাষ হয় এবং যতটা আমাদের গাছের শিকড় পৌঁছয় যতটা অবধি, সেই যে লেয়ারটা কি হয়েছে না বর্তমানে শক্ত হয়ে যাচ্ছে। তার বায়ু চলাচলের যে ক্ষমতাটা সেটা প্রায় বলতে গেলে কমে এসেছে। বর্তমানে সেই মাটি থেকে পূর্বে যে ফলন আমরা পেতাম সেই সমান পরিমাণ ফলন এখন আর পাচ্ছি না। মাটির যে স্ট্রাকচার সেটা একদম নষ্ট হয়ে গেছে, উর্বরতা ক্ষমতা কমে গেছে, মাটিতে জৈবের পরিমাণ কমে গেছে, মাটিতে অণুজীবের পরিমাণ কমে গেছে। তো মাটিটা আমি বলতে চাইছি মাটিটা একদম খারাপ হয়ে গেছে, মাটিটার যে স্বাভাবিক অবস্থাটা সেটা নষ্ট হয়ে গেছে। এই রাসায়নিক সার দীর্ঘদিন ব্যবহারের ফলস্বরূপ আমাদের মাটির যে এই যে বড় একটা ক্ষতি হয়েছে, এই মাটিটাকে ফিরিয়ে আনবো আমরা কিভাবে, বা মাটির জন্য সঞ্জীবনী উপাদান, মাটিটাকে পুনরায় আমাদেরকে জীবিত করতে হবে। মাটিটা প্রায় বলতে পারেন মৃতপ্রায় একটা অবস্থায় পৌঁছেছে। তো সেই মাটিকে আমাদেরকে যখন ফেরাতে হবে, আমাদেরকে কিন্তু এখানে বিশেষ কিছু উপাদান ব্যবহার করতে হবে। বা আমরা যারা এরপরে হয়তো ধানের চাষ করব বা কোনো ফসলের চাষ করব, তার আগে আমরা অবশ্যই যারা আমরা দীর্ঘদিন রাসায়নিকের ব্যবহার করছি, আমরা এইবারে একটুখানি টেকনিকটা পরিবর্তন করব, মাটিটাকে ফেরানোর চেষ্টা করব এবং মাটিটা ফেরানোর সাথে সাথে আমরা কি দেখব না আমাদের ফসলের যে ফলন সেটা দেখব বেড়ে যাচ্ছে, ফসলের ফলনও বেড়ে যাবে, সামান্যতম রাসায়নিক সারেও দেখব অধিক ফলন পাচ্ছি, যেটা আমরা পূর্বে ব্যবহার করতাম তার চেয়ে কম রাসায়নিকেও দেখব বেশি ফলন পাচ্ছি। দ্বিতীয়ত কি দেখব আমরা মাটির গুণগত মান যেটা সেটা ফিরেছে, মাটির মধ্যে কি না মাটির যে ন্যাচারাল স্ট্রাকচার সেটা ফিরে যাবে, উর্বরতা ক্ষমতাটা বেড়ে যাবে। তো কি করব আজকে মাটির জন্য সঞ্জীবনী উপাদান বলতে আমি কি বোঝাচ্ছি সেটা আলোচনা করব এবং কি রয়েছে তার মধ্যে, এবং মাটিটাকে আমরা কিভাবে ফেরাবো। আমন মৌসুম সামনে রয়েছে বা হয়তো বর্ষার মৌসুমে আমরা বিভিন্ন ফসলের চাষ করব। তো সেই ফসলটা চাষ করার আগে বা ফসলটা চাষ করাকালীন আমরা রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমরা কিন্তু জৈব সারের দিকে ঝুঁকব। দেখুন, হঠাৎ করে আপনি রাসায়নিক সার ব্যবহার করতে যদি এখন আপনি ভাবেন যে আমি জৈব পদ্ধতিতে চাষ করব, সেই মাটিতেই আপনি যদি ভাবেন আমি এরপরে রাসায়নিক সার ব্যবহার করব না, তাহলে আপনি কিন্তু ফসলটা ঠিক ফলনটা আনতে পারবেন না। সম্পূর্ণরূপে জৈব চাষ যারা করছেন দীর্ঘদিন একটা মাটিতে, তাদের জন্য কিন্তু বিষয়টা আলাদা। কিন্তু যখন আপনি দীর্ঘদিন রাসায়নিকের ব্যবহার করিয়েছেন,
আপনার মাটিটা রাসায়নিক সার গ্রহণে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। এখন হঠাৎ করে যদি আপনি সম্পূর্ণ পদ্ধতিটা চেঞ্জ করে দেন, পরিবর্তন করে ফেলেন, মাটি কিন্তু সেটাকে সহজে নেবে না। আপনাকে কি করতে হবে, কিছুটা আমি বলবো হাইব্রিড মডেলে চাষ করতে হবে। হাইব্রিড মডেল কাকে বলে না, আমি যেটা বর্তমানে আমি অনেক চাষিকে এটা করিয়েছি, আমি নিজেও করি বা দীর্ঘদিন চাষিরা কিন্তু এটা অনেকেই ফলো করছে। সেটা হচ্ছে যে আপনি রাসায়নিক সারের ব্যবহারও করবেন, আপনি জৈব সারের ব্যবহারও করবেন। মানে সময়ে সময়ে আপনি কোনো একটা সময় রাসায়নিক সার দিলেন, আবার একটা সময়, একটা পারফেক্ট সময় রয়েছে যখন আপনি জৈব সার ব্যবহার করবেন। ফলস্বরূপ কী হবে, মাটির বায়ু চলাচল ক্ষমতা যেটা নষ্ট হয়ে গিয়েছিল দীর্ঘদিন রাসায়নিক সার ব্যবহারে, মাটির যে ন্যাচারাল স্ট্রাকচার যেটা নষ্ট হয়ে গিয়েছিল সেটা ফিরবে। ফলন আপনি পূর্বের চেয়ে বেশি তুলবেন এবং খরচও দেখা যাবে কমে যাচ্ছে। বিষয়টা আজকে খুব ইম্পর্টেন্ট, সম্পূর্ণটা দেখবেন। ইনফরমেটিভ ভিডিও, আমি জানি ভিউজ কম আসবে, মানুষ ধৈর্য ধরে দেখবে না, তবু আপনাদের জন্য বানাচ্ছি। যারা দেখবেন আমি আশা করছি তারা উপকৃত হবেন। তো দেখুন, আমি যে বললাম আপনাদেরকে রাসায়নিক সার ব্যবহার মাটির জন্য ক্ষতিকর, তো আমি কি আপনাদেরকে রাসায়নিক সার ব্যবহারের জন্য বারণ করি বা আপনাদেরকে কি আমি বলছি যে আপনারা ব্যবহার করবেন না? মোটেই নয়। আমি নিজেই আপনাদেরকে দেখবেন বলি রাসায়নিক সার জমিতে এতটা পরিমাণ ইউরিয়া ব্যবহার করুন, এতটা পরিমাণ ফসফেট ব্যবহার করুন, এতটা পরিমাণ পটাশ ব্যবহার করুন। আমি নিজে আপনাদেরকে রিকমেন্ড করি, কারণ বর্তমানে চাষটা শুধুমাত্র চাষের মধ্যে নেই, এটা একটা ব্যবসা ভিত্তিক আপনি বলতে পারেন কৃষিকাজ হয়ে দাঁড়িয়েছে। আমরা বর্তমানে চাষিরা শুধুমাত্র যে ফসল ফলাবো এবং বাড়িতে দুটো খাবো এই আশায় কিন্তু আমরা চাষটা করি না। এখন আমরা কিন্তু যে চাষ থেকে আমাদের যেন চাষের যে ফসলটা আমরা যেন সবচেয়ে বেশি ফলন তুলতে পারি এবং ফলন তুলে আমরা বাজারে বিক্রি করে যেন সেখান থেকে প্রফিট করতে পারি, আমরা সেই উদ্দেশ্যে কিন্তু বর্তমানে দেখবেন চাষবাস করে থাকি এবং সেই জন্য আমরা উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করি, আমরা রাসায়নিক সারের ব্যবহার করি, যাতে করে অধিক ফলন আমরা তুলতে পারি। তো আমি আপনাদেরকে আজকে কিন্তু রাসায়নিক সার ব্যবহার নিয়ে বেশি কিছু কথা বলবো না। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো জৈব সার নিয়ে। জৈব সার বলতে আমাদের কাছে কিন্তু কি কি অপশনস রয়েছে, কিভাবে ব্যবহার করা যায় এবং এর গুণাগুণ কি রয়েছে, এদের ডোজ কত, মাটিতে ডোজ কত, ধানের জন্য আপনারা কোন সারটা ব্যবহার করবেন, কোন জৈব সারের আপনারা চয়েস করবেন, ফসলের জন্য আপনারা কোন জৈব সারের চয়েস করবেন, মাটি তৈরির সময় আপনারা কোন জৈব সারের চয়েস করবেন এবং আপনারা জৈব সার ব্যবহার করলে রাসায়নিক সার ব্যবহারের পরিমাণটা কতটা কমাবেন, সেটা হচ্ছে প্রধান আমাদের কাছে প্রশ্ন। এবং আমাদের মাথায় কিন্তু এটাই আসে যে আমরা যখন একটা আলাদা কিছু ব্যবহার করছি, খরচটা তো আমাদের বাড়ছে, খরচটা যাতে বেড়ে না যায়, আমাদের চেষ্টা করতে হবে দিন দিন কমানো। সেটা যাতে আমরা করতে পারি, কিভাবে করব সেটা আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করছি। সম্পূর্ণটা দেখবেন, ভালো লাগলে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, কারণ আপনাদের জন্য, আপনাদের উপকারের জন্য ভিডিও আমি বানাচ্ছি। এবং এই ভিডিওটা আমি জানি ভিউজ কম আসবে, আমার ইনকাম হবে না, কিন্তু ভিডিওটা বানিয়ে আপনাদের উপকার আসবে, আমি কিছু চাষিকে নতুন কিছু শেখাতে পারবো, সেই যে উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি। এবং আমি চাইবো আপনারা বিষয়গুলোকে মনোযোগ সহকারে শুনবেন এবং ইন ফিল্ডে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আসুন ভিডিওটা শুরু করা যাক। তো চাষি বন্ধু, আমাদের কাছে জৈব বলতে 4টে অপশনস রয়েছে, 4টে। প্রথম হচ্ছে গোবর সার, দ্বিতীয় হচ্ছে সরিষার খোল, তৃতীয় হচ্ছে মুরগির লিটার বা পোলট্রি লিটার যেটাকে বলেন, আর চতুর্থ হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। আর পঞ্চম আর একটা রয়েছে, সেটাকে আমি হিসাবের মধ্যে আনছি না বা ধরছি না, সেটা হচ্ছে বাজার থেকে যেগুলো আমরা জৈব সার হিসাবে প্যাকেটজাত জৈব সার কিনতে পাওয়া যায়, সেগুলোকে আমি হিসাবের মধ্যে আনছি না। তার কারণ হচ্ছে তার মধ্যে জৈবের চেয়ে রাসায়নিকের পরিমাণ বেশি থাকছে। বর্তমানে আমি দেখছি যে অধিকাংশ এই যে জৈব সারের কোম্পানিগুলো রয়েছে, তারা এই যে সারটা রয়েছে তার মধ্যে জৈবের পরিমাণ যেটা ব্যবহার করছে, ধরুন কাঠের গুঁড়ো ব্যবহার করছে, বা ধরুন মাটি ব্যবহার করছে, বা ধরুন এখানে গোবরের ব্যবহার করছে, তো তার কোয়ালিটিটা অত্যন্ত নিম্নমানের। সেই যে জৈব সারটা, সেই জৈব সারের যে মানটা, সেই মানটা অত্যন্ত নিম্নমানের বলে আমি এখানে হিসাবের মধ্যে আনছি না। এবং বর্তমানে তারা কি করছে, যেটা যা পাচ্ছে ব্যবহার করে সারটা তৈরি করছে এবং সার তৈরি করার পরে সেখানে তারা কিন্তু বর্তমানে ইউরিয়া বা সিঙ্গেল সুপার ফসফেট বা এনপিকে জাতীয় যেগুলো রাসায়নিক উপাদান, সেগুলোকে মিশিয়ে সেই যে জৈব সার রয়েছে সেটার কার্যকারিতা বাড়িয়ে দিচ্ছে। এবং চাষিরা ব্যবহার করে কি দেখছে যে এটাই তো আমরা দারুণ কাজ পাচ্ছি, এই জৈব সারের তো কুইক কাজ, দারুণ কাজ, এই ভেবে চাষিরা কিন্তু ঠকছে। বর্তমানে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে যারা এই জৈব সারের মধ্যে রাসায়নিক সার মিশিয়ে সারের কার্যকারিতাটাকে বাড়িয়ে কৃষকদেরকে ঠকাচ্ছে। সেই জন্য আমি এখানে কোনো রকম প্যাকেটজাত যে জৈব সারের কোম্পানিগুলো রয়েছে বা জৈব সারগুলো রয়েছে, সেগুলোকে আমি জৈব সারের মধ্যেই ধরবো না, কারণ সেগুলো অধিকাংশটাই হচ্ছে ভেজাল উপাদান। এবং তার হয়তো একটা বস্তায় লেখা রয়েছে, দেখবেন 1 বস্তা ব্যবহার করলে 1 ট্রাক্টর গোবর সারের সমান আপনি কাজ পাবেন। তো
কতটা সত্যি কতটা মিথ্যা সেটা আপনারা জানেন, আমি জানি, এবং যে কোম্পানি বানাচ্ছে তারাও জানে।